বেশ কয়েক মাস ধরে ইংলিশ ক্রিকেটাররা সাবেক ক্রিকেটাররা এই আশঙ্কাটা করতেছিলেন যে এরকম একটা বর্ণ বৈষম্য জাতিগত বৈষম্য ইংল্যান্ডেই শুরু হবে। সেইটা কি রকম? সেটা হচ্ছে ইংল্যান্ডের যে দ্য 100 কম্পিটিশনটা হয়, এটা একটা ইউনিক কম্পিটিশন। সারা পৃথিবীতে 20 ওভারের ক্রিকেট হয়, ওদের 100 বলের একটা ক্রিকেট হয়, দুর্দান্ত ক্রিকেট হয়। এখানে 4টা দলের মালিকানা, 8টা দলের মধ্যে 4টা দলের মালিকানা আইপিএল এর 4টা মালিকরা কিনে এনেছে। সারা পৃথিবীতে যেরকম তারা টিম কিনতেছে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে, এখানেও কিনে নিছে। এখন আপনারা জানেন যে ইন্ডিয়াতে আইপিএল এ পাকিস্তানি ক্রিকেটারদের সেই দীর্ঘকাল ধরে কোনো অ্যাক্সেস নাই, পাকিস্তানি ক্রিকেটারদের নেওয়া হয় না। এমনকি পাকিস্তানি কোচরা একটা সময় পর্যন্ত ছিলেন, তারাও এখন আর সুযোগ পান না। তো এরকম একটা জনশ্রুতি ছড়ায় পড়ছে বেশ আগে থেকেই যে 100-এও এই যে ইন্ডিয়ান মালিকানার দলগুলো তারা এবার পাকিস্তানি ক্রিকেটারদের কাউরে নেবেন না। মাসখানেক আগেই যখন এই যে বাংলাদেশ আইসিসি ইন্ডিয়া ক্রাইসিসটা চূড়ান্ত, তখন নাসির হোসেন আইসিসি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে যে পডকাস্টে আথাটনের সঙ্গে কথা বলছিলেন, ওখানে কিন্তু নাসির হোসেন বলছিলেন যে এরকম একটা আশঙ্কা আছে এবং উনি ইসিবির দৃষ্টি আকর্ষণ করছিলেন যে এই ব্যাপারটা দ্রুত সুরাহা করতে হবে, নতুবা এই ব্যাপারটা আমাদের ক্রিকেটকে গ্রাস করে ফেলবে। সেই জিনিসটাই হতে যাচ্ছে। গত 5-6 দিন ধরে ব্রিটিশ মিডিয়ার খবর যে এই যে ইন্ডিয়ান মালিকানাধীন 4টা দল তারা মোটামুটি ডিসিশন নিয়ে নিছে যে নিলামে নাম থাকলেও তারা কোনো পাকিস্তানি ক্রিকেটারকে নেবে না। গতকালকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি তারা একটা আনুষ্ঠানিক ঘোষণা দিছে, সবগুলো দলকে সতর্ক করে দিছে যে কোনো দল যদি কোনো জাতিগত পরিচয়ের জন্য কোনো খেলোয়াড়কে বৈষম্যের শিকার করে, তাহলে তারা উপযুক্ত ব্যবস্থা নেবে। সেই উপযুক্ত ব্যবস্থাটা কি সেটা একটু আমরা আলোচনা করব, এবং এটা কি আদৌ ধরা সম্ভব কিনা। কারণ যে কেউ বলতে পারে যে আমার এই মুহূর্তে ওই ক্রিকেটারটাকে দরকার ছিল না, আমি ওকে পাকিস্তানি বলে নেই নেই তা না। এই জাতীয় যুক্তি তো দাঁড় করানোই যায়, সেটা ধরার জন্য উপায়টা কি। একই সঙ্গে আমরা একটু আলোচনা করব সারা পৃথিবীর ফ্রাঞ্চাইজি লিগগুলো এই যে ইন্ডিয়ান মালিকানাধীন হয়ে যাচ্ছে, এটার বিপদটা কি। যেহেতু এখানে খুব ভালো কোনো গভর্নিং বডি নাই, ফলে এটা একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে এই পৃথিবীকে। কিভাবে বিপর্যয়ের দিকে নিচ্ছে সেই জিনিসটাও একটু আলোচনা করব। দেখেন, দৃশ্যত দ্য 100-এ এই ইন্ডিয়ান মালিকানাধীন যে 4টা দল আছে, তারা যদি পাকিস্তানিদের বর্জন করে, দৃশ্যত এটা ধরা খুব কঠিন। দৃশ্যত কারণ হচ্ছে শুরুতেই যেটা বললাম, আপনি নিলাম টেবিলে আপনার পছন্দের ক্রিকেটারকে কিনবেন, তার জাতিগত পরিচয় তো আপনার জানার দরকার নাই বা জানানোরও দরকার নাই। ফলে আপনি টিম করার পরে যদি কর্তৃপক্ষ এসে বলে তোমার টিমে কোনো পাকিস্তানি নাই কেন, আপনি অনায়াসে বলতে পারেন আমার কম্বিনেশনে যা যা নিচ্ছি আমি তো খেয়াল করি নাই যে পাকিস্তানি না ইন্ডিয়ান না কোন দেশি, এটা তো আমি খেয়াল করি নাই। এই যুক্তি দিয়ে অনায়াসে পার পাওয়া যায়। না, ইংল্যান্ডের কাঠামোটা একটু অন্যরকম। ইংল্যান্ড এটাকে ঠেকানোর জন্য অনেক আগে থেকে যাতে এই জাতীয় বর্ণবৈষম্য না হয় বা শ্রেণী বৈষম্য না হয়, সেজন্য ইংল্যান্ডের কিছু চেক অ্যান্ড ব্যালেন্স পদ্ধতি আছে। ইংল্যান্ডে যেটা সবার আগে যেটা সুবিধা আছে সেটা হচ্ছে ইংল্যান্ডে দ্য 100-এর নিলামে আপনাকে আগে থেকে একটা উইশ লিস্ট জমা দিতে হয়। ওই উইশ লিস্টটি আপনাকে হুবহু ফলো করতে হবে তা না, কিন্তু আপনার উইশ লিস্ট প্লাস নিলামে অ্যাক্টিভিটিস এটা একই আছে কিনা এটা কর্তৃপক্ষ একটু চোখ রাখবে। এটা এই আজকে এই কারণে তৈরি হচ্ছে তা না, এটা যেহেতু ইংল্যান্ডে নানা রকম শ্রেণীগত সমস্যা আছে। আপনারা জানেন যে ইংল্যান্ডে বর্ণবৈষম্যের অভিযোগ এবং মুসলিম বলে ব্যান্টারিংয়ের শিকার হওয়া, জোর করে মদ খাওয়ানো, এরকম বীভৎস সব ঘটনার অভিযোগও আসছিল একবার। আজিম রফিক কেলেঙ্কারি নামে ইয়র্কশায়ারের সেই ঘটনাটা, আজিম রফিক অভিযোগ করছিলেন যে তার বিপক্ষে এই কাজগুলো করা হয়, সেটা কিন্তু শেষ পর্যন্ত পার্লামেন্ট পর্যন্ত গড়াইছিল। সংসদীয় কমিটির সামনে গিয়ে আজিম রফিক সাক্ষী দিয়েছিলেন এবং সেটার ভিত্তিতে ইয়র্কশায়ারের শীর্ষস্থানীয় সব কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, তাদের 4 লাখ পাউন্ড জরিমানা করা হয়েছিল। এবং তারপর থেকেই ইংলিশ ক্রিকেট বোর্ড এসব বিষয় নিয়ে অনেক সতর্ক থাকে, অনেক সতর্ক থাকে যে কোনো রকমের যাতে বৈষম্য না হয়। সেই জন্যই মূলত এই উইশ লিস্ট আইনটা তৈরি করে রাখা হয়েছে। এবার ইসিবি যেটা করবে, আরও কিছু পদক্ষেপ আছে যেগুলো দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স করা যায়। সেটা হচ্ছে যে আপনার সামনে যখন অপশন থাকবে শাহিন আফ্রিদি প্লাস আরও 3-4টা ফাস্ট বোলার বিভিন্ন দেশের, তখন আপনি শাহিন আফ্রিদিকে ঠিক কী যুক্তিতে নিলেন না, এটা ইসিবি চাইলে শুনানিতে নিতে পারে।
এমনকি যদি সবগুলো দল একই প্যাটার্নে যুক্তি দেয় যে না আমার কাজে লাগে নাই তাই উইশ লিস্টেও রাখে নাই, নিলামেও ডাকে নাই কোনো পাকিস্তানিরা, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। কমন প্যাটার্ন এটা ইংল্যান্ডের আইন অনুযায়ী যে কমন প্যাটার্ন যদি প্রুভ করে আপনি কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর বিপক্ষে কাজ করছেন, সেটাও শাস্তিযোগ্য অপরাধ। তাতে এই সবগুলো মালিক দলের মালিকানা হারাতে পারে। ইংল্যান্ড একটা ব্যাপক চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে তৈরি হওয়া কাঠামো, এবং এটা নিয়ে এবার খুব সতর্ক। এই যে এবারের বিতর্কটা যেহেতু আথারটন, নাসের হোসেন থেকে শুরু করে বড় বড় ক্রিকেটাররা আগেই এটা নিয়ে সতর্ক করতেছেন, এটা নিয়ে মিডিয়াতে আওয়াজ শুরু হয়ে গেছে, ফলে এটা ইংল্যান্ডে করে পার পাওয়া যাবে না। ইংল্যান্ডে ব্যাপারটারে চেক অ্যান্ড ব্যালেন্স করা হবে। যে ইংল্যান্ডে আমি মোটামুটি নিশ্চিত 100-এ এই ক্রাইমটা করবে না। যেটা করার চেষ্টা করবে তারা, সেটা হচ্ছে যে কিছু ছোট ছোট অগুরুত্বপূর্ণ পাকিস্তানি ক্রিকেটার কিনবে, 11-এ খেলাবে না। সেটা নিয়েও ইসিবির প্রস্তুতি আছে। আপনি যদি ওই সেম প্যাটার্ন বললাম না, সেম প্যাটার্ন সেম প্যাটার্ন যদি আপনি বৈষম্যের দিকে করেন, তাহলে ওটাও শাস্তিযোগ্য হয়ে যেতে পারে। ফলে ওইটাও আটকানোর চেষ্টা করবে ইসিবি। এখন আমি ধরে নিচ্ছি যে ইসিবি আটকায় দেবে। ইসিবি ইন্ডিয়ান মালিকদের বাধ্য করবে যে তোমার যোগ্য পাকিস্তানি ক্রিকেটারদের কিনতে হবে, তুমি এখানে এড়ানোর সুযোগ নাই। কিন্তু বাকি জায়গাগুলোর কি অবস্থা দেখেন। এখন বিগ ব্যাশ ছাড়া পৃথিবীর যতগুলো উল্লেখযোগ্য ফ্রাঞ্চাইজি আছে, অবশ্যই পিএসএলও সেটার বাইরে থাকবে। পিএসএল এ তো আর ইন্ডিয়ানরা মালিকানা কিনতে যাবে না। পিএসএল আর বিগ ব্যাশ ছাড়া যতগুলো উল্লেখযোগ্য ফ্রাঞ্চাইজি লিগ আছে, সব জায়গায় 50%-এর বেশি মালিকানা ইন্ডিয়ানদের। সব জায়গায় 50%-এর বেশি বললাম, কোথাও কোথাও 100%। যেমন এসএ টি-20-তে সবগুলো দল, ওদের যে 6টা দল, 6টা দলেরই মালিকানা ইন্ডিয়ানদের। এবং ইন্ডিয়ায় আইপিএলে তাদের টিম আছে। মানে বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই যে সব জায়গায় তারা ফ্রাঞ্চাইজি কিনতেছে, এই ফ্রাঞ্চাইজি কিনতেছে কিন্তু আবার অলরেডি আইপিএলে ফ্রাঞ্চাইজি আছে এরকম মালিকরাই। যেমন মুম্বাইয়ের পৃথিবীর সবগুলো ফ্রাঞ্চাইজি লিগে একটা এমআই টিম আছে, মুম্বাই ইন্ডিয়ান্স টিম আছে। এখন ওই যে যেটা বললাম, এসএ টি-20-তে 100% মালিকানা তাদের। মেজর লিগ ক্রিকেটে প্রায়টা 6টা দলের মধ্যে 4টারই মালিকানা তাদের। এরপরে দ্য 100-এ 50%, 8টার মধ্যে 4টা। আইএল টি-20-তে 6টার মধ্যে 3টা। এখানে আবার একটা ফুটনোট আছে, বাকি 3টারও পরোক্ষ মালিকানা ইন্ডিয়ানদের। মানে এটা আইএল টি-20ও 100% আসলে ইন্ডিয়ান মালিকানাধীন। এর বাইরে সিপিএলেও চিত্রটা একই রকম। সিপিএলেও 6টার মধ্যে 3টা সরাসরি এই যে আইপিএল টিমের মালিকানাধীন। আইপিএল টিমের শাখা ফ্রাঞ্চাইজি আপনি বলতে পারেন। ফ্রাঞ্চাইজির আগে শাখা শব্দটা বসে না, তারপরেও বোঝানোর জন্য বলতে হলো। এছাড়া বাকি মালিকানাগুলোর সঙ্গেও নামে বেনামে ইন্ডিয়ানরা জড়িত আছে। মোটামুটি বুঝতেছেন চিত্রটা। এই আরও আশঙ্কার খবর হচ্ছে যে বিগ ব্যাশ সম্ভবত ক্রিকেট অস্ট্রেলিয়া বিগ ব্যাশের কাঠামোতে হাত দিতে যাচ্ছে। এটা আগামী মৌসুমেই এই ঘটনা ঘটতে পারে। এখনও এটা খুব তর্ক বিতর্কের পর্যায়ে আছে। ইসের অস্ট্রেলিয়ান ক্রিকেট কাঠামোর বড় একটা অংশ সমর্থন করতেছে না, কিন্তু বিগ ব্যাশ নিয়ে একটা বিকল্প চিন্তা আছে। বিগ ব্যাশের এখন মালিকানাগুলো হচ্ছে ওদের যে শেফিল্ড টিমগুলো, মানে প্রাদেশিক যে টিমগুলো, এই টিমগুলো যারা চালান ওই প্রাদেশিক অথরিটিরই মালিকানা। এখানে বিদেশি বেসরকারি ইনভেস্টমেন্ট আছে, বেসরকারি স্পন্সরশিপ আছে, কিন্তু মালিকানাটা ওই অথরিটির, ওই প্রাদেশিক অথরিটির। কিন্তু এখন সিএ মানে ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবতেছে যে তারা সরাসরি কিছু দলে এই দলগুলোর মালিকানা বিক্রি করে দেবে। আর সিএর প্রথম আকাঙ্ক্ষা ছিল যে তারা শতভাগ মালিকানা বিক্রি করবে বাকি ফ্রাঞ্চাইজি লিগগুলোর মতো। প্রবল বাধার মুখে তারা এটা পার্সেন্টেজ নানা রকম ওঠানামা করতেছে তর্ক বিতর্কে, যে না প্রভিন্সিয়াল গভর্নমেন্টের, প্রভিন্সিয়াল অথরিটির হাতে এত পার্সেন্ট থাকবে, নতুন মালিকের হাতে এত পার্সেন্ট থাকবে। যাই হোক, মালিকানা দেওয়ার চেষ্টা চলতেছে। মালিকানা যেই মুহূর্তে ছাড়া হবে, যে মুহূর্তে বিট করা হবে, অবশ্যই ইন্ডিয়ানরাই সেখানে সিংহভাগ দল কিনে ফেলার চেষ্টা করবে। এখন এটাতে কি হচ্ছে, কি ক্রাইসিসটা হচ্ছে, যে আপনি যখন একটা পোলারাইজড পৃথিবী, এই ক্রিকেট পৃথিবীটা তো ভয়ঙ্কর পোলারাইজড, ইন্ডিয়ান পোলারাইজড। এখানে আন্তর্জাতিক ক্রিকেট আইসিসি এটার শতভাগ দখল হচ্ছে ইন্ডিয়ার হাতে। বিজনেসের বাজারটা তাদের হাতে, দর্শকের বাজারটা তাদের হাতে। মানে তাদের বাজার থেকেই টাকা আসে, তারাই আবার স্পন্সর, তারাই আবার বিনিয়োগকারী, তারাই আবার আইসিসি। অলরেডি ক্রিকেটের সিংহভাগ তাদের দখলে চলে গেছে।
এখন ফ্রাঞ্চাইজিগুলোর আমরা দেখতেছি যে বিগ ব্যাশ আর পিএসএল ছাড়া বাকিটার প্রায়টা তারা দখল করে নিচ্ছে। বিগ ব্যাশটাও যখন তাদের হাতে চলে যাবে তখন চিত্রটা হবে যে এই ইন্ডিয়ান যে অলিগার্করা, আমি অলিগার্ক কি বললাম, এই বিজনেসম্যানরা, এরা পৃথিবীর ক্রিকেটকে আঙ্গুলের ইশারায় নাচাবে, ইনফ্যাক্ট নাচাচ্ছে। মানে একটা সিলি উদাহরণ দেই, ধরেন কোনো একজন ক্রিকেটার, সে পাকিস্তানি না, কোনো একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সে কোনো কারণে কোনো একটা ইন্ডিয়ান মালিকের বিরাগভাজন হয়ে গেল। এখন ওই ইন্ডিয়ান মালিক এবং তাদের তো নিজস্ব একটা জোট আছে, এই যে দলগুলো বিভিন্ন জায়গায় দল কিনে বেড়াচ্ছে, এরা মাঠে শত্রু কিন্তু বিজনেস টেবিলে তো এরা পার্টনার। ফলে এরা চাইলে ওই খেলোয়াড়টার ক্যারিয়ার শেষ করে দিতে পারে, যে তুই পৃথিবীর আর কোথাও ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দল পাবি না। এটা একটা সিলি উদাহরণ দিলাম, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এটা বড় ঘটতেছে ঘটনাটা। পৃথিবীর সবগুলো ফ্রাঞ্চাইজি লিগের আইন কানুন, ওখানে কে সুযোগ পাবে না পাবে, জাতীয়তার সমস্যা তো আছেই, যেমন পাকিস্তানিদের অ্যাক্সেস জিরোতে পরিণত হবে আস্তে আস্তে। এখন একটা দেশের জন্য হলো তো এটা ক্রিকেটের জন্য ভয়াবহ ব্যাপার। এছাড়া ধরেন সরকারি ক্রিকেট মানে আইসিসি ভিত্তিক ক্রিকেট যেটা, সেটা যেরকম তারা মনোপলি হিসাবে নিয়ন্ত্রণ করতেছে, যে কোনো দেশকে চাইলে যে কোনো সময় বহিষ্কার করতে পারে, যে কোনো দেশকে যে কোনো শাস্তি ইম্পোজ করতে পারে, যে কোনো দেশকে বাড়তি সুবিধা দিতে পারে। মানে পুরো ব্যাপারটা ধরেন এই যে আমরা জয় বিজয় বলতে এই গত ঘটনায় যা বুঝি, সেটা হচ্ছে শেষ পর্যন্ত ইন্ডিয়ারে সন্তুষ্ট করা গেল কি না। ইন্ডিয়ারে সন্তুষ্ট করা গেলে আমরা সুযোগ সুবিধা ঠিক মতো পাবো, আমরা আমাদের এফটিপি অনুযায়ী সফর পাবো, আমরা আমাদের এখানে গ্লোবাল ইভেন্ট পাবো, এগুলো সব ঠিক থাকবে। মানে ইন্ডিয়ারে সন্তুষ্ট করা না করা নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট চলতেছে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটেরও চেহারাটা যদি ওরকম হয়, তাহলে পৃথিবীতে তো আর স্বাধীন ক্রিকেট বলে কিছু থাকবে না। কোনো দেশের ক্রিকেট নিজস্ব কোনো কালচারাল স্টাইলে ভাবতে পারবে না। আজকে যেমন বিগ ব্যাশের মাঠগুলো বড় রাখা হয়, বিগ ব্যাশের উইকেটটা স্পোর্টিং থাকে, মানে ওখানে আপনার ওই ধুম ধাড়াক্কার কোনো সুযোগ নাই যে ম্যাচে 210-20 করে রান উঠে যাবে, আপনি আতঙ্কে থাকবেন কোন দিন হঠাৎ দেখবেন যে 20 ওভারে 300 হয়ে গেছে, যেমনে খুশি তেমনে শুয়ে পড়ে বসে পড়ে ব্যাট করা যাবে। এই ব্যাপারগুলো তো বিগ ব্যাশের নাই, কারণ বিগ ব্যাশের অথরিটি হচ্ছে ক্রিকেটে বেশি গুরুত্ব দেয়। যে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতেছো ঠিক আছে, টি-20 ওভার খেলতেছো, 20 ওভার খেলতেছো ঠিক আছে, কিন্তু প্রপার ক্রিকেট খেলতে হবে। এখন বিগ ব্যাশের এই কালচার তো থাকবে না। বিগ ব্যাশে যখনই আপনার সিংহভাগ দলের মালিকানা ইন্ডিয়ানদের হাতে চলে যাবে, তারা তো বলবে যে টিআরপি টিআরপি, এই টিভিতে কোনটা ভালো দেখায়, এত বড় মাঠ টিভিতে ভালো দেখায় না, এত বড় মাঠে যেহেতু ব্যাটসম্যানরা খুব ছক্কা টক্কা মারতে পারে না, এটা ছোট করেন, পারলে 20 গজ করে ফেলেন, 30 গজ করে ফেললেন, ইনার সার্কেলেই বাউন্ডারি বসায় দেন। এরা তো এই জায়গায় যাইতে চায় যে জায়গায় খেলাটা একটা কমিকে পরিণত হবে। আইপিএলও যে অবস্থা আছে, এটা ইন্ডিয়ার এখনো পর্যন্ত তো ইন্ডিয়ায় ভালো সংগঠকরা আছেন, ভালো ক্রিকেট অর্গানাইজাররা আছেন, তাদের জোরাজুরিতে আছে। তা না হলে এটা যদি শুধু এই বিজনেসম্যানদের হাতে থাকতো, শুধু আম্বানি শাহরুখ খানদের হাতে থাকতো, তারা বলে দিত যে না, ওই 2 উইকেট খেলা হোক, বা 3 মিনিট 4 মিনিটে নিষ্পত্তি, প্রয়োজনে 10 বার 2 উইকেট খেলবো আমরা আজকে, এবং বাউন্ডারি থাকবে হচ্ছে ইনার সার্কেলে। বিনোদন বাড়ান, বিনোদন বাড়ান, ক্রিকেটের দরকার নাই, ক্রিকেট ফালতু জিনিস, ক্রিকেটের দরকার নাই। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তো প্রতিষ্ঠিত হয়ে যাবে পৃথিবীর সব জায়গায়। আস্তে আস্তে এই যারা ক্রিকেট জেনারেশন তারা মরে যাবে, তারা সাইড লাইন হয়ে যাবে, ভয়েস রেজ করলেও সে ভয়েসের আর কোনো দাম থাকবে না। অলরেডি পৃথিবীতে আপনি দেখতেছেন ইন্ডিয়াতেই কিন্তু এরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে ক্রিকেটে। এই যে অংশটা, যারা কথা বলতে পারতেন, শশাঙ্ক মনোহর কোথায় কেউ জানে না, রাজীব শুক্লা একটু একটু করে কথা বলার চেষ্টা করেন, কিন্তু যেহেতু দলগতভাবে উনি বিপাকে আছেন, ওনার কথা খুব বড় প্রভাব ফেলে না। ফলে সিরিয়াস সংগঠক যারা, ক্রিকেটমুখী সংগঠক যারা, তারা সারা পৃথিবীতে কর্নার্ড হয়ে যাচ্ছেন এবং যাবেন। যখন পৃথিবীর সিংহভাগ দলের মালিকানা এদের হাতে চলে আসবে, কে আথারটনের কথা শোনে, কে রাজীব শুক্লার কথা শোনে? শুনবে না কেউ। এই জিনিসটা একটা ভয়াবহ দিকে নিয়ে যাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে এটা করণীয় কি? এটা আসলেও কোনো করণীয় নাই, আসলেও কোনো করণীয় নাই। কোনো এটা এমন না যে আইসিসি কোনো একটা আইন করে দিতে পারে যে না, তুমি একটা দল আর বেশি পৃথিবীর কোথাও কিনতে পারবা না।
এইটা আবার ওপেন মার্কেট, এই যে মুক্তবাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতিকে সমর্থন করে না। যেমন আপনি ফুটবলেও দেখবেন যে এক সিটি গ্রুপের 13টা ক্লাব আছে। এই ইন্ডিয়া থেকে শুরু করে আমেরিকা, ইংল্যান্ড, দুনিয়ার সব জায়গায় একটা করে সিটি আছে। নিউ ইয়র্ক সিটি আছে, ম্যানচেস্টার সিটি আছে, অমুক আছে, তমুক আছে, সব জায়গায় সিটি আছে, মেলবোর্ন সিটি আছে। এখন এটাতে তো ফিফা তাদের আটকাইতে পারে না, কারণ হচ্ছে এই যে মুক্তবাজার অর্থনীতি, এখানে আপনি যত খুশি দল কিনতে পারেন। ফিফা উয়েফার অন্য কিছু পলিসি আছে। উয়েফার যেমন একটা পলিসি আছে যে একই মালিকানাধীন দুটো দল একই ইয়েতে একই ইউরোপিয়ান লিগে অংশ নিতে পারবে না। যেমন যদি দুটো সিটি কোনো কারণে চ্যাম্পিয়ন্স লিগে চলে আসে, তাহলে একটা সিটিকে ওখান থেকে সরায় দিতে হবে। সেটা ওদেরই চয়েস দেওয়া হবে যে কোন সিটিকে তোমরা সরায় দিবা, আর নতুবা ওই সময় মালিকানা বিক্রি করে দিতে হবে। এই দুটো অপশনের একটা থাকে। এইটা অলরেডি একবার কিন্তু লাইপজিগ সহ রেডবুলের দুটো টিম এই ঝামেলায় পড়ছিল। একই সঙ্গে তারা ইউরোপায় চলে গেছিল, একটা টিম বিক্রি করে দিছিল তখন রেডবুল। তারা ফুটবলকে বেশি গুরুত্ব দিছে যে আমার একটা টিমকে নামায় না দিয়ে আমরা টিমই একটা ছেড়ে দিই। এখন ওইটা তো ওরকম কোনো চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটও তো ক্রিকেটে নাই যেই সবগুলো লিগের কোথাও দেখা হচ্ছে, তাহলে একটু সতর্ক থাকতো সবাই। আর ফিফার একটা অবজারভেশন থাকে সবসময় যে যাদের হাতে অনেকগুলো টিম আছে, তারা নিজেদের মধ্যে যখন খেলোয়াড় ট্রান্সফার করে তখন ওইটার ডকুমেন্টসটা ফিফার কাছে বাড়তি সতর্কতা হিসাবে দিতে হয় যে এখানে লেনদেনে কোনো অস্বচ্ছতা হলো কিনা, মানে প্রতিযোগিতামূলক যে বাজার সেটা নষ্ট হলো কিনা। মানে একই খেলোয়াড়, এটা তো সিটি করেই যে একটা খেলোয়াড়কে কেনে নিউ ইয়র্ক সিটির নামে, কিনে সেটাকে লোনে পাঠায় হয়তো ম্যান সিটিতে, সেখান থেকে আবার হয়তো কিছুদিন মেলবোর্ন সিটিতে খেলে, এটা বৈধ। কিন্তু আপনি যখন একটা খেলোয়াড় নিউ ইয়র্ক সিটি থেকে বেচবেন ম্যানচেস্টার সিটিতে, তখন অবশ্যই সেটা প্রতিযোগিতামূলক বাজার মেনে বেচতে হবে। আপনি বাকিদের বঞ্চিত করতে পারবেন না, বাকিদের ওই প্রতিযোগিতা আসতে দিতে হবে। কিন্তু এই সব কিছুই তো আসলে খেলোয়াড় কেনা বেচা, তারপরে চ্যাম্পিয়ন্স লিগের যে সিস্টেম, এই জিনিসগুলো এক্সিস্ট করতে হবে আগে। এখানে তো লিগগুলোর ভিতরে ওই সম্পর্কই নাই যে এক লিগ থেকে আরেক লিগে খেলোয়াড় বিক্রি করা যাবে, একটা খেলোয়াড় একটাই লিগ খেলবে, এরকম কোনো ব্যাপার তো নাই। ফলে এভাবে আসলে অথরিটি আটকাতেও পারবে না। আমি যদি ধরেও নেই যে আইসিসি, ফিফা বা উয়েফার মতো পাওয়ারফুল প্রতিষ্ঠান হয়ে গেছে এবং নিরপেক্ষ প্রতিষ্ঠান, তা চাপে পড়ে নিরপেক্ষ, আসলে তো নিরপেক্ষ বলে এরা কেউ না, এই নিরপেক্ষ প্রতিষ্ঠান হয়ে গেছে, তাহলেও আসলে আইসিসি এটা ঠেকাইতে পারবে না বর্তমান কাঠামোতে। তাহলে কি করতে হবে? এখন আসলে যার যার দেশকে এই জায়গাটায় ইংল্যান্ডের মতো ভূমিকা নিতে হবে। এই এক্সিস্টিং কাঠামো টিকায় রেখে যদি বৈষম্য দূর করতে হয়, তাহলে আসলে ইসিবির মতো এইরকম নিজের দেশকে ঠেকানোর কোনো বিকল্প নাই। এখন সাউথ আফ্রিকা তাদের সবগুলো টিম বিক্রি করে দিচ্ছে এসএ টি-20। এখন সাউথ আফ্রিকাতে এই লিগে একটা পাকিস্তানিও খেলতে যায় না। এই জিনিসটা সাউথ আফ্রিকান কর্তৃপক্ষকে দেখতে হবে যে আমার দেশে আজকে আমি কতগুলো বৈষম্য বিরোধী আন্দোলন, বর্ণবিরোধী আন্দোলন করে, কত রক্তপাত করে, কত নেলসন ম্যান্ডেলার কত সংগ্রামের বিনিময়ে আজকে এই দেশটা পাইছি। সেই দেশে এরকম একটা বৈষম্য, বর্ণবাদী কাজ হচ্ছে, জাতিগত পরিচয় বৈষম্য হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। এটা সাউথ আফ্রিকা কর্তৃপক্ষের ঠিক করতে হবে, অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের ঠিক করতে হবে, ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষের ঠিক করতে হবে। ক্লাব লয়ারদের ভাবতে হবে যে আজকে আমার দেশ, যেই দেশটা অনেকগুলো ভিন্ন ভিন্ন দেশ মিলে একটা পতাকার নিচে খেলে, ওয়েস্ট ইন্ডিজ বলে তো কোনো স্বাধীন দেশ নেই, আলাদা দেশ নেই, অনেকগুলো স্বাধীন দেশের সমন্বয়। সেটার একমাত্র প্রেম হচ্ছে ক্রিকেট। সেখানে তো আমরা জাতিগত পরিচয় দেখি না, রাষ্ট্রীয় পরিচয় দেখি না যে বার্বাডোসের লোক বেশি খেলবে বা সেন্ট লুসিয়ার লোক কম খেলবে, ওদের দেশটা সাইজ কম বলে, তা তো আমরা বলি না। ফলে ওই ওয়েস্ট ইন্ডিজে তো বৈষম্য চলতে পারে না। এই জিনিসগুলো যার যার জায়গা থেকে প্রোটেক্ট করতে হবে। হ্যাঁ, আমরা নিশ্চয়ই স্বপ্ন দেখি সেরকম একটা সময় যখন আইসিসি নিজেই একটা দুর্দান্ত অথরিটিতে পরিণত হবে, এই দুনিয়ার সমস্ত ফ্রাঞ্চাইজি লিগকে একটা কাঠামোর মধ্যে আনবে, তাদের মধ্যে স্বচ্ছ খেলোয়াড় বিনিময় প্রক্রিয়া শুরু হবে, একটা খেলোয়াড় বছরে কয়টা লিগ খেলতে পারবে এটা নির্দিষ্ট হবে, খেলোয়াড়ের কেনা বেচাটা অনেক বেশি স্বচ্ছ হইতে হবে, এই পশুর নিলামের মতো নিলাম হবে না। এই ব্যাপারগুলো আমরা স্বপ্ন দেখতে পারি যে আইসিসি একটা সময় ওই জায়গায় যাবে। সেই স্বপ্নটা তো রাতারাতি, এটা এখনো দিবা স্বপ্ন, অনেক দূরের ব্যাপার। আগে আপনাকে ইন্ডিয়া ছাড়া কোথাও অন্তত 30%, 40% রেভিনিউ একক মার্কেট
এটা খুঁজে বের করতে হবে, চায়না হোক, ইউএস হোক, তারপরে না আপনি এই কথাগুলো বলতে পারবেন। কিন্তু যতক্ষণ সেটা না হচ্ছে, প্রত্যেকটা দেশকে এই বৈষম্য দূর করার জায়গায়, বর্ণবাদ দূর করার জায়গায়, জাতিগত বিদ্বেষ দূর করার জায়গায় এক থাকতে হবে। এছাড়া আপাতত এই যে আগ্রাসন, এই আগ্রাসন ঠেকানোর কোনো উপায় নাই। আর এই আগ্রাসন না ঠেকাতে পারলে মানব সভ্যতা হেরে যাবে, ক্রিকেট হেরে যাবে, অলরেডি যাচ্ছে। এইটা যদি উপলব্ধি করতে না পারি আমরা, তাহলে আমাদের সামনে সমূহ বিপদ, সমূহ বিপদ। আমি বারবার যে কথাটা বলি, আমার পৃথিবীতে স্পোর্টস এই জন্য আসে নাই। অনেক সময় রাগ করে বলি যে আমাদের সভ্য বানাইতে পারলো না স্পোর্টস, কিন্তু আমাদের ওই চেষ্টাটা জারি রাখতে হবে যে স্পোর্টসের কাজ আমাদেরকে সভ্য করা, বৈষম্য মুক্ত করা, জাতিগত বিদ্বেষ মুক্ত করা, জাতিগত পরিচয়ে কোনো রকম কেউ হীনতার শিকার হয় এটা থেকে মুক্তি দেওয়া। সেই জায়গাটায় যাক, সেই প্রার্থনা থাকলো। স্পোর্টসের জন্য প্রার্থনা। সবাই ভালো থাকবেন।